স্বাগত দীপ্ত স্পোর্টস উইকেন্ডে, সঙ্গে আমি অঘর মণ্ডল। গুটি গুটি পায়ে বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়েছে। বিশ্ব ক্রিকেট এখন বাংলাদেশ খুব পরিচিত একটা নাম, কিন্তু এই এগিয়ে চলার পথে বাংলাদেশকে অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। সেই সময় যারা বাংলাদেশ ক্রিকেটের কাণ্ডারি ছিলেন বা যাদের হাত ধরে এগিয়ে চলা বাংলাদেশ ক্রিকেটের সেই মুখগুলো ক্রিকেট থেকে অনেকটা দূরে, বা আজকের ক্রিকেট এই প্রজন্মের ক্রিকেটারদের কাছেও অনেকটা বিস্তৃত বলা যেতে পারে। কিন্তু আমরা তেমন দুজন ক্রিকেট ব্যক্তিত্বকে খুঁজে এনেছি আজকে স্পোর্টস উইকেন্ডে কথা বলার জন্য, যারা এখনও খুব দারুণভাবে ক্রিকেটটা উপভোগ করেন, হয়তো ক্রিকেট প্রেমী মানুষের কাছ থেকে একটু দূরে আছেন। আমরা তাদের মুখ থেকেই শুনবো বাংলাদেশ ক্রিকেটের সেই এগিয়ে চলার পুরনো দিনের কথাগুলো একটু নতুনভাবে। আমি পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। আমার একেবারে সর্ববামে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, এই কথাটা বললে হয়তো চমকে উঠবেন অনেকেই, কারণ তার অন্য পরিচয়টা অনেক বেশি, যিনি বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যেমনটি বলছিলাম যে আমাদের ইতিহাসটা অত সমৃদ্ধ না, বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে উন্মাদনা যত, ক্রিকেট নিয়ে ইতিহাস মনস্ক আমরা কতটুকু, সেই জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। একই সঙ্গে আছে আমাদের ক্রিকেটের আর্কাইভ বলেও কিছু নেই, যে কারণে আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ারও ব্যাপার থাকে। আমি কার কাছ থেকে শুরু করব বুঝে উঠতে পারি না, কিন্তু আমি মনে করি আসলে আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই, যেহেতু আপনি খেলাটার সঙ্গেই জড়িয়েছিলেন একেবারে শুরুতে। আমি স্পেসিফিক যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের মাটিতে দেশ স্বাধীনের পরে একেবারে প্রথম ওয়ানডে যে ম্যাচ, সেটা এশিয়া কাপ, উইলস এশিয়া কাপ দিয়েই শুরু, সেটা 88-এ। তো সেই সময় সংগঠক হিসেবে আপনাদের পক্ষে এই কাজটা কত কঠিন ছিল? খেলোয়াড়দের কথাটা ভুলেই গেলাম। দেখেন, সেই সময়টা আমাদের কাঠামোগত যে একটা ভালো ছিল তা নয়। আমরা উই ইউজড টু শেয়ার দ্য সেম স্টেডিয়াম উইথ ফুটবল, নাম্বার ওয়ান। এবং আমাদের অর্থ একদমই ছিল না। ধরেন আমাদের বাজেট হতো পার ইয়ারলি বাজেট তখন ছিল হয়তো 3 লাখ টাকা। তো ওর ভিতরে যে একটা এমনি একটা আয়োজন করার যে একটা সাহস করে নেওয়াটা, এটাও ওয়াজ এ ভেরি বিগ থিং। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ হওয়ার পরে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, এনি টুর্নামেন্ট ধরেন। আমি একটু যোগ করে দিই যে ওটাই ছিল ওই ম্যাচ বাংলাদেশের মাটিতে প্রথম লিস্ট এ ক্লাসিফাইড করা ম্যাচ, যেটা এখন যেটা লিস্টে বললে সবাই বুঝবেন। আমি বলছি খালি ফুটবল না, যে কোনো খেলার ইসে অত বড় আয়োজিত একটা এশিয়া কাপের মতন একটা আয়োজন করা ওয়াজ চিন্তার বাইরে আর কি। আমাদের সৌভাগ্য ছিল যে উই হ্যাড এ প্রেসিডেন্ট অফ দি বোর্ড অ্যাজ ডাইনামিক অ্যাজ আনিস ভাই। উনি তখন সৌভাগ্য ছিল যে উনি তখন পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, এবং তার উদ্যোগেই মেনলি আমাদের সাহস হয়েছিল এটাকে একটা কল্পনা করার আর কি, চিন্তা করার যে হ্যাঁ আমরা সেই কল্পনা বাস্তবেও রূপ নিল। মিস্টার মাহমুদ, আপনার কাছ থেকে শুনতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আশরাফুল সাহেব যেটা বললেন, যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একটা বাড়তি সুযোগও বোধহয় ছিল ক্রিকেট ডিপ্লোমেসির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা, এবং সেই সময়ের প্রেক্ষাপট যদি চিন্তা করি, ভারত পাকিস্তান ক্রিকেট রিলেশন, শ্রীলঙ্কার যদি গৃহযুদ্ধে, যেখানে ভারতের আগের টুর্নামেন্টে যায়নি, সবগুলো টিমকে আনা, এটা একটা চ্যালেঞ্জ কি ছিল না আপনার জন্য, মানে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে? বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের অর্থনৈতিক দিকটা এবং কাঠামোগত দিকটা। আমাদের কোনো ভালো ট্রেনিং ফ্যাসিলিটিস ছিল না। বিকেএসপি তখন ছিল, বিকেএসপি থেকে বিকেএসপি জাস্ট যাত্রা শুরু। তবে আমি যেমন কাজী ইসলাম, ওনাকে আমি স্মরণ করতে চাই। ওনার যে স্কুল ছিল, নির্মাণ স্কুল, I think it has contributed a lot ক্রিকেটটাকে পপুলারাইজ করা এবং ক্রিকেট ব্যক্তিত্ব। চিটংয়ে আপনার স্টার ক্রিকেট যেটা সামার ক্রিকেট, সেখানে আসগর ফ্যামিলি, তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল, তারাও কন্ট্রিবিউট করে গেছে। আমাদের বেশ কিছু ক্রিকেটার ছিল, কিন্তু যে অবকাঠামো যে দিকটা দরকার ছিল সেটা কিন্তু ছিল না। আর যেটা আশরাফুল ইতিমধ্যে বলেছে যে আমাদের তখন কোনো স্পেশালাইজ স্টেডিয়ামও ছিল না। এই ফুটবলের স্টেডিয়ামেই আমরা ক্রিকেটও খেলতাম। যখন আমি সভাপতি হই তখন আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি উই ওয়ার ইন দ্য নেগেটিভ, তার মানে লাল ছিল, লোকে আমাদের কাছে টাকা পেত। সেই সময়ে সেই ক্রিকেট খেলা এখানে আমরা
আপনার এশিয়া কাপ ক্রিকেট করব, খেলা টুর্নামেন্ট হবে, এটা চিন্তা করতেও তখন মনে হতো যে এটা সম্ভব হবে না, বিশেষ করে পয়সার দিকটাতে। আর তখন আমাদের বাজেটও ছিল খুব কম, যেটা আশরাফুল অলরেডি বলেছে। কিন্তু আমরা দেখলাম আমাদের এই ক্রিকেট খেলা যদি আমরা অনুষ্ঠিত করতে যাই, এটা কয়েক কোটি টাকার দরকার, এবং সেই টাকাটা কোথা থেকে আসবে। তখন আমার মনে আছে ওই বিটিসি, বাংলাদেশ টোবাকো কোম্পানি, তারা এগিয়ে আসলো। ওখানে দুজন, হাবিব সাত্তার এবং ওই যে ছিলেন হ্যাঁ মজুমদার সাহেব, তারা এগিয়ে আসলেন। তারা বললেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা টাকার যতটুকু পারি বন্দোবস্ত করব। তারপরে আমরা কিছু টেলিভিশন রাইটস, এখান থেকে কিছু টাকা পাওয়া গেল। আরেকটা জিনিস আমরা ঠিক করেছিলাম, সেটা হচ্ছে যে টিকিট আমরা উইল বি নো কমপ্লিমেন্টারি টিকিট। ইভেন আপনিও টিকিট কিনে নিয়েছিলেন? আমিও টিকিট কিনতে হয়েছে। তাদের ফার্স্ট টিকিটটা কিন্তু এরশাদ সাহেবকে দিয়ে কিনিয়েছি, and he had to buy the ticket. He was also asked to buy the ticket because তখন টাকা ছিল না, এবং আমরা একটা সিস্টেম গড়ে ওঠাতে চেয়েছিলাম যেখানে এটা হবে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, তখন কিন্তু দেশে বেশ আন্দোলন ছিল, রাজনৈতিক আন্দোলন। প্রথমবার যখন তখন রাজনৈতিক আন্দোলন ছিল। এটা বোধহয় মার্চের দিকে হওয়ার কথা ছিল। আমরা মার্চে পোস্টপোন করলাম, করে দেন উই ফিক্সড অক্টোবর। এবং দেন অক্টোবরও ফিক্স করা কিন্তু আমাদের জন্য কঠিন ছিল দুটা কারণে। একটা কারণ হচ্ছে যে লাইটের জন্য, যে সময়টা সংক্ষিপ্ত, দিনের আলো। আর সেকেন্ড ছিল, আর তখন তো আমাদের এই ফ্লাড লাইট ছিল না, ক্রিকেট ফ্লাড লাইট ছিল না, ফুটবলের জন্য ছিল। সুতরাং ওইটা একটা ছিল। আরেকটা ছিল যে আবার নতুন করে টাইম টেবিল করে আনা, এটাও একটা সমস্যা ছিল। যা হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অক্টোবরে করব। অন্যান্য দেশের সাথে কথা হলো। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এশিয়া কাপ ক্রিকেট এটা কিন্তু 4টা দেশ খেলেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। তার আগে যেই কয়েকটা খেলা হয়েছে সেখানে 3টা করে দেশ খেলেছে, অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। না, শ্রীলঙ্কা যখন হয়েছে তখন ইন্ডিয়া যায়নি, শ্রীলঙ্কা, বাংলাদেশ গিয়েছে। তখন বাংলাদেশ গিয়েছিল, প্রথমটা আবার বাংলাদেশ ছিল না। তো সেই অর্থে 4টা দল মানে বাংলাদেশেই প্রথম খেলে এশিয়া কাপে। এবং যে জিনিসটা, যে আমি আরেকটা জিনিস এখানে মনে করা যায়, আমাদের দেশে কিন্তু একটা জিনিস আছে, খেলাধুলার ব্যাপারে কিন্তু সব রাজনৈতিক দল ওই জায়গাটায় ঐক্যটা আছে। এবং যখন এই আন্দোলন চলছিল, যেহেতু আমি সরকারের মন্ত্রী ছিলাম, আমি আশরাফুল এবং তান্না এই দুজনকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলো যে আমরা এটা অক্টোবরে করতে চাই, আপনারা সেই সময়টুকু আমাদেরকে স্বস্তি দেবেন, যাতে কোনো আমি সেই গল্পটা সৈয়দ আশরাফুল হক আপনার কাছ থেকে শুনতে চাই, যে আসলে ক্রিকেট বিশ্বে আপনিও যত ক্রিকেটার হিসেবে যা পরিচয়, তার থেকে অনেক বেশি পরিচয় সংগঠক হিসেবে। এই যে ঘরের ভিতরেও একটা দুতিয়ালির কাজ করতে ছিল, ঘরের ভিতরেও একটা ডিপ্লোমেসি করতে হলো, এই অভিজ্ঞতাটা কেমন ছিল সেই সময়? দেখেন, এটা আনিস ভাই আমাদেরকে দায়িত্ব দিয়েছিল, তান্নাকে আর আমাকে। তান্না এট দ্যাট টাইম জেনারেল সেক্রেটারি, আমি ছিলাম অর্গানাইজিং সেক্রেটারি অফ দি এশিয়া কাপ। আমাদেরকে দায়িত্ব দিয়েছিল যে দুই নেত্রীর সাথে কথা বলতে, এবং এটাও বলা হয়েছিল যে ইফ দ্য বোর্ড নেত্রী ডিজায়ার্স দেন আনিস ভাই গিয়েও কথা বলতে পারে, টু আস্ক দেম অফিসিয়ালি। তো আমরা যখন অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়, প্রথমে আওয়ামী লীগের সাথে, তান্নার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই পরিবারের। তা আমি আর তান্না যখন যাই, উনি নেত্রী হাসতে হাসতে বলেন, ক্রিকেট খেলা করতে চাও এশিয়া কাপ করো, ক্রিকেট খেলা তো ভালো জিনিস, খেলাধুলা তো ভালো জিনিস, করো, আমাদের কোনো আপত্তি নাই। দ্যাট ওয়াজ ইট। আমার চাটা খাওয়াইলো, তারপরে আমরা আসলাম। অ্যান্ড শি সেড ভেরি এনকারেজিং থিংস, ভেরি এনকারেজিং, যে হ্যাঁ হওয়া উচিত, যত রকম খেলা হওয়া উচিত, এই হওয়া উচিত, এই হওয়া উচিত। কামালের কথা বললেন, বিকজ বোথ মি অ্যান্ড তান্না আমরা কামালের সাথে ক্রিকেট খেলেছি। when I was the ইউনিভার্সিটির
অধিনায়ক তখন কামাল ইউনিভার্সিটি টিমে আপনি খেলে, সম্ভবত বোর্ড টিমেও হ্যাঁ ঢাকা বোর্ডের হয়ে ঢাকা বোর্ড টিমে একসাথে খেলেছি। তো ওই সব নিয়ে কথা হচ্ছিল অ্যান্ড শি লাইকড ইট। তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট করি বেগম জিয়ার সাথে। সুবিধা ছিল যে বেগম জিয়ার নিকটস্থ যারা ছিল, লিডার ছিল, ধরেন শামসুল ইসলাম সাহেব ছিল, উনি যখন পরবর্তীকালে যে ল্যান্ড মিনিস্টার ছিল, তারপরে ইনফরমেশন মিনিস্টার ছিল মুন্সিগঞ্জের, জি। আর উনিও ছিল, আবাহনীর যে ছিল প্রেসিডেন্ট, উনিও ছিল, ওই শামসুল ইসলাম সাহেব ছিল, এবং আমাদের হুদা সাহেব ছিল, ব্যারিস্টার হুদা। তো দে ওয়ার অল ক্রিকেট মাইন্ডেড আর কি। তাদের সাথে আগেই কথা বলে নিয়েছিলাম, এবং ম্যাডামও যে স্ট্রেট ছিল যে হ্যাঁ অফকোর্স ক্রিকেট খেলা হওয়া উচিত, আর এটা একটা বড় একটা অনুষ্ঠান, এশিয়া কাপ, এটা আমাদের সবার জন্য এটা হওয়া উচিত। সো একটা দের ওয়াজ এ ইনস্ট্যান্টলি একটা কোঅপারেটিভ একটা পেলাম আমরা রেসপন্স আর কি। এবং আমার একটু বিরতিতে যেতেই হচ্ছে প্রথম অফিক। দর্শক, আমরা কথা বলছি ক্রিকেটের পুরনো দিনের কথা, খুব বেশি পুরনো নয়, সেই কথাগুলো আবার শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি শেষে ফিরে এসে আবারও কথা বলবো এবং কথা শুনবো। আবারও স্বাগত স্পোর্টস উইকেন্ডে। মিস্টার মাহমুদ, আপনার কাছ থেকে শুনবো ওই গল্পটা। আমি গল্প বলছি এ কারণে যে বাংলাদেশের মাটিতে 4টা দল যখন প্রথমবারের মতো খেললো, সেখানে ক্রিকেট বিশ্বে তখনও ভারত পাকিস্তানের সম্পর্ক পুনর্স্থাপন হয়নি, যদিও এর আগে একসঙ্গে বিশ্বকাপও তারা আয়োজন করেছে, কিন্তু কঠিন ব্যাপার ছিল। আমি আবারও জানতে চাই, আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনার ভূমিকাটা কী ছিল এই জায়গায়? এই একটা জায়গায় আমি বলবো যে ওরকম কষ্ট বেগ পেতে হয়নি। খেলার ব্যাপারে আমি দেখেছি ভারত এবং পাকিস্তানের এমনি সব বৈরিতে আছে অনেক জায়গায়, কিন্তু খেলার প্রশ্নে তারা কিন্তু যখন খেলতে নামে দে প্লে উইথ ভিগার এবং একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকে। এখানেও আমাদের যখন বাংলাদেশে খেলা হচ্ছিল, আমাদেরকে সেরকম বেগ পেতে হয়নি যে দুটো টিমকে আনায় এগুলো নিয়ে। এবং আমি মনে করি সেইবার যেই খেলাটা হয়েছিল বেশ ভালোই হয়েছিল। আমাদের তো প্রচুর দর্শকও পেয়েছিল, দর্শক ছিল। তারপরে মানে দিস ওয়াজ দ্য ফার্স্ট বিগ ইন্টারন্যাশনাল ইভেন্ট ইন বাংলাদেশ, আমি বলবো, যেখানে অনেকগুলো, যেমন বাংলাদেশে আগেও ক্রিকেট খেলা হয়েছে, কিন্তু সেগুলো মানে ওয়ান টু ওয়ান এবং স্বীকৃত ব্যাপার ছিল না টুর্নামেন্ট। কিন্তু এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট যেটা রিকগনাইজড, এবং সেখানে আমরা দেখেছি শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, তাদের যে সম্পর্ক, আর বিশেষ করে পাকিস্তান এবং ভারতের যেই আপনার রাজনৈতিক যে সম্পর্ক অথবা পররাষ্ট্রের যে সম্পর্ক, সেগুলোর কোনো প্রতিফলন কিন্তু এখানে ছিল না। আপনার জন্য কি আর একটা চ্যালেঞ্জ ছিল না এটা, যে ধরুন চিটংয়ে ম্যাচ আয়োজন, আপনি চিটংয়ের লোক, আপনার জন্য এটা বাড়তি কোনো অনুপ্রেরণা ছিল না? বাড়তি দায়িত্ববোধ না, এটা আমরা ওই মাঠটাও কিন্তু ক্রিকেটের জন্য ছিল না, ওইটা মাঠটাও ক্রিকেটের জন্য ছিল না, এটা ছোট মাঠ। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা ক্রিকেটটাকে কেবল ঢাকার মধ্যে ধরে রাখতে চাইনি, এবং আজকেও যে বিশেষ করে বর্তমানে যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেটকে বাইরে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, এবং যেটা দরকার, কারণ বাংলাদেশে ক্রিকেট এখন সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। ডিসপাইট ফুটবল এক সময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল বাংলাদেশে, ক্রিকেট যে এত জনপ্রিয় হবে সেটা কিন্তু আগে এরকমভাবে বোঝা যায়নি। আপনি কি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কোনোদিন স্বপ্নে ভেবেছিলেন বা ভাবতে পেরেছিলেন যে বাংলাদেশ একদিন টেস্ট খেলবে ওই সময়, বা আজকে বাংলাদেশের অনেক? না, আমি বাংলাদেশ সম্পর্কে কিন্তু আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ, এবং আমাদের জাতিটা এমন একটা জাতি, সে চেষ্টা করলে কিন্তু সব কিছু পারে। যে ধরেন আমি আজকে জাস্ট হিস্টোরিক্যাল, এটা রাজনৈতিক কোনো বক্তব্য না, যে এই বাংলাদেশ সম্বন্ধে উক্তি করতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা তলাবিহীন ঝুড়ি, এবং পৃথিবীর অনেক শ্রেষ্ঠ অর্থনীতিবিদরাও
এবং রাজনৈতিক যারা লেখাপড়া করান তারাও বলেছেন বাংলাদেশ যদি একটা স্টেবল কান্ট্রি হয় তাহলে অনেক থিওরি মনে হবে যে পাল্টে যাবে। কিন্তু বাঙালিরা দেখিয়েছে যে তারা রুখে দাঁড়াতে জানে এবং তারা ইতিহাস সৃষ্টি করতে পারে। তারা যদি চেষ্টা করে তারা সেটা করতে পারে এবং সেটার প্রতিফলন আজকে আমাদের জাতীয় জীবনের প্রত্যেকটা দিকেই কিন্তু আমরা দেখছি। এবং সেই জন্য আজকে বাংলাদেশ দেখেন ক্রিকেটে প্রায় সব বড় বড় দল যেগুলো আছে, যেগুলো চিন্তা করা যেত না। এক সময় আমার এখনো মনে আছে যখন আমরা পাকিস্তান ছিল, আমাদের একজন ওই ক্রিকেট টিমে স্থান পেয়েছে, তাতে আমরা উচ্ছ্বসিত, আর বাবা অসম্ভব উচ্ছ্বসিত ছিলাম, অসম্ভব উৎফুল্ল ছিলাম। এবং আমরা কোনোদিন চিন্তা করতে পারি না যে আমাদের ক্রিকেটাররা বিশ্বের এরকম একটা স্থানে আজকে ধরেন আইসিসি র‍্যাঙ্কিং এর সাকিব আল হাসান 1 নম্বর শীর্ষে চলে আসছে। তারপরে আমাদের বোলাররা অসম্ভব ভালো করছে, ব্যাটসম্যানরা ভালো করছে এবং আমরা কোথাও যেভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি আমরা চেষ্টা করলে উই ক্যান বিকাম দ্য নাম্বার 1। মানে এই যে মন্ত্রণালয় সামলানো অন্য অনেক কাজের ভিতরে আপনি ক্রিকেট কতটা ফলো করেন? ক্রিকেট ফলো করার চেষ্টা করি, আমার ভালো লাগে ক্রিকেটটা। আর বিশেষ করে একটা যেহেতু সম্পর্ক আছে, এই সম্পর্কটার জন্য কিছুটা, আর আমার ক্রিকেট এমনিই ভালো লাগে। সৈয়দ আশরাফুল হক, আপনার কাছে একই প্রশ্ন মনে হতে পারে, বাট আপনি হয়তো এর আগেও বলেছেন বহুবার যে আপনাদের কাছে আরও একটা দুঃসাহসিক ব্যাপার ছিল যে আপনি টেস্ট স্ট্যাটাসের জন্য দাবি করা, সে সময় আপনি বোর্ডে, আপনি ওয়ানডে স্ট্যাটাস আদায় করে নেওয়া সে সময় বোর্ডে। তো এটাও কি অনুপ্রেরণা ছিল এই এশিয়া কাপ আয়োজনে, যে বাংলাদেশ মাঠে কি করবে সেটা পরে, মাঠের বাইরে সংগঠক হিসেবে বাংলাদেশরা সাংগঠনিক দক্ষতাটা পরীক্ষিত হয়ে গিয়েছিল এর আগেই? ন্যাচারালি এটা একটা আমাদের, আমি যেটা মনে করি আমাদের ফার্স্ট টেস্টটা আমরা পাস করি ওই সফল আয়োজিত করে আর কি এশিয়া কাপটা। এবং এশিয়া কাপের সময় আমাদের পুরো স্টেডিয়ামের কিন্তু স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছিলো। আপনি দেখেন আমরা ড্রেসিং রুম উপরে নিয়ে এসেছিলাম নিচ থেকে, তারপরে প্রেসম্যানদের জন্য উই মেড স্পেশাল অ্যারেঞ্জমেন্টস, একটা বিরাট একটা প্রেস রুম উপরে রাইট নেক্সট টু দ্য বোর্ড অফিস। তারপরে আমরা ওখানে একটা মিডিয়া সেন্টার ফর দি ফার্স্ট টাইম, যেখানে ফ্যাক্স মেশিন, টেলেক্স মেশিন সব ছিল, সো দ্যাট জার্নালিস্ট কুড কাম অ্যান্ড ডু ইট। উই হ্যাড, আমাদের এখানে অনেক জার্নালিস্ট এসেছিলো ফ্রম ইন্ডিয়া, অনেক জার্নালিস্ট এসেছিলো ফ্রম শ্রীলঙ্কা, অ্যান্ড অল অফ দেম ওয়ার ভেরি ওয়েল লুকড আফটার। তো ওইটাও একটা কিন্তু আমাদের একটা ইচ্ছাকৃতভাবে আমরা করেছিলাম টু ডু দ্যাট, সো দ্যাট উই গেট এ পজিটিভ impression that we can give them a positive impression, and তারাও লিখবে আমাদের সম্বন্ধে ভালো জিনিস আর কি। এবং দেখেন আমরা যখন অক্টোবর মাসে করি তখন কিন্তু আমাদের বেশি সময় পাইনি টু মেক দ্য পিচেস অ্যান্ড অল দ্যাট। চিটাগংয়ে খেলা হয়েছিল, প্রেসিডেন্ট সাহেব হি ওয়ান্টেড ইট যে ঢাকার বাইরেও খেলা হোক, তো উই হ্যাড 2 ম্যাচেস ইন চিটাগং। চিটাগংয়ের ম্যাচগুলো খেলা হয়েছিল ইন নিয়াজ স্টেডিয়াম ওভার দেয়ার, which was not a perfect cricket stadium. ওখানেও পিচ বানানো হয়েছিল তাড়াহুড়াভাবে হলেও ইট ওয়াজ প্লেয়েবল আর কি। ধরেন ঢাকার ক্রিকেটটা ইট হ্যাড টু বি মেড অনেক কম সময়ের ভিতরে, বাট দ্য ফিল্ড ওয়াজ অ্যান্ড দ্য পিচ আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের করতে পেরেছিলাম বিকজ অফ কমপ্লিট কমিটমেন্ট অফ all members of the board, প্রেসিডেন্ট থেকে নিয়ে, জাতির প্রেসিডেন্ট থেকে নিয়ে, এনএসসি থেকে নিয়ে, স্পোর্টস মিনিস্ট্রি থেকে নিয়ে, এভরিবডি হ্যাড কোঅপারেটেড। তাই জন্যই ইট ওয়াজ পসিবল। অ্যান্ড যে খেলাগুলো হয়েছিল ওয়ার গুড ম্যাচেস, যদিও 45 ওভার্স ছিল, বিকজ উই কুড নট ডু ইট মোর, বিকজ আমাদের এখানে লাইট ছিল না, আর সময় অল্প ছিল। বাট ওভারঅল আমি মনে করি দ্যাট আওয়ার ফার্স্ট স্টেপ যদি ধরেন টুয়ার্ডস ওয়ান-ডে স্টেটাস, টেস্ট স্টেটাস was the Asia Cup in 1988. আমি আর একটা বিরতি নিচ্ছি, বিরতি শেষে মাহমুদ সাহেবের কাছ থেকে আরও শুনবো। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছে আরও একটা বিরতি শেষ করে ফিরে এসে আরও কথা শুনবো এবং আমরা বলছি বাংলাদেশ ক্রিকেটের পুরনো দিনের ইতিহাস নিয়ে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
স্পোর্টস উইকেন্ডে আবারও স্বাগত আপনাদের। মিস্টার মাহমুদ, আপনার কাছ থেকে শুনবো সেই জায়গাটার কথা যে ধরুন ওই সময় একটা ক্রেজও তৈরি ছিল, যেহেতু বাংলাদেশের এই স্যাটেলাইট জামানাটা শুরু হয়নি, যে চাইলেই আন্তর্জাতিক খেলা দেখা যেত না, টেলিভিশনে দেখা যেত না। তো টিকিটের কথা আপনি বলে ফেলেছেন, যে কিন্তু দলটা নিয়ে আপনার ভাবনাটা কী ছিল, যে বাংলাদেশ শুধু পার্টিসিপেট করবে সে কারণে? কারণ তার আগে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন, বা পাকিস্তান ভালো টিম, শ্রীলঙ্কা, দল নিয়ে আপনাদের দুশ্চিন্তা ছিল কত? আমি একটা জিনিস বলি, আমরা যখন বোর্ডটা করি তখন কিন্তু আপনার দেখেন তখন জাতীয় পার্টি ক্ষমতায়, এরশাদ সাহেব রাষ্ট্রপতি, আমি তার পররাষ্ট্রমন্ত্রী। যখন বোর্ড করি তখন কাকে সেক্রেটারি জেনারেল করা হবে, জেনারেল সেক্রেটারি, এই জায়গায় বোধহয় রাজনীতিকরণ বলে কিছু ছিল না। আমি সেখানে কথা উঠেছিল যে তান্নার, বিশেষ করে তান্নাকে নিয়ে তাকে আওয়ামী লীগের সাথে ঘরানা মনে সম্পৃক্ত হচ্ছে। ঘরানা, সুতরাং কিন্তু আমার কথা ছিল একটা, আমি যদি বোর্ড প্রেসিডেন্ট হই তাহলে আই মাস্ট হ্যাভ এ টিম যারা এই আমাকে ডেলিভারিটা করতে পারে। আশরাফুল, তাকেও যখন আনা হয় সেখানেও অনেক রকম কথাবার্তা ছিল। আমরা বলেছি নো, উইল গো অ্যাবসলিউটলি ফর রিয়েল গুড অর্গানাইজার্স। অ্যান্ড আমি আজকে when I look back, আমি মনে করি আমার সেই চয়েসগুলো তখন যারা ছিল, অন্যান্য আমাদের যারা বোর্ড মেম্বার ছিল, প্রত্যেকে কিন্তু দে ওয়ার চোজেন বিকজ অফ দেয়ার এবিলিটি, এবং সেটা সেভাবে আমরা করেছি। এবং দল যখন আমাদের যারা ছিল তারা, আমি বলবো এখন when I look back, তখনকার সময়ের প্রেক্ষাপটে দে ওয়ার রিয়েলি গুড, যে এইসব দলকে ফেস করা, যাদের কোনো অভিজ্ঞতাই ছিল তারা না, কোনো ধরুন অভিজ্ঞতা নেই। সেখানে পাকিস্তানের মতো দল, শ্রীলঙ্কার মতো দল, মানে কোনোটা একটা, তিনোটা দল ওয়ার্ল্ডে তখন 1-2 এরকম অবস্থায়। তো আর বিশেষ করে মানে ভারত বলেন, ইভেন শ্রীলঙ্কা ওয়াজ কামিং আপ লাইক এনিথিং। তো সেখানে কিন্তু আমরা যে জিনিসটা করেছি সিলেকশনের ব্যাপারেও একটা জিনিস ছিল, in the selection process also It would be fair. absolutely fair, নো ইন্টারফিয়ারেন্স, no interference. না, আমরা বোর্ড মেম্বার্সরা তো কোনো ইন্টারফেয়ার করেই না। আপনার কি এখন মনে হয় যে মাঠের টিম ওয়ার্ক যাই থাকুক না কেন, বোর্ডের ভিতর সেই সময় একটা টিম ওয়ার্ক ছিল? অ্যাবসলিউটলি, এই একটা জিনিস বলতে পারি সাংঘাতিক। অ্যান্ড আই টেল ইউ, আই গট দ্য ফুলেস্ট সাপোর্ট, নট অনলি মি, আমরা বাইরের থেকে যাদের উপদেষ্টা নিয়েছিলাম, অনেক সেক্রেটারি এটার সাথে জড়িত ছিল। আমি শামীম হাসান সাহেবের, এশিয়া কাপের সময় তিনি এবং অন্যান্যরা প্রত্যেকে কিন্তু দেয়ার ওয়াজ নো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন। আমরা সাধারণত ইট ওয়াজ এ ভেরি ওপেন মিটিং, এবং যার যা বক্তব্য বলা হয়েছে, দেন উইজ টু মেক এ কনক্লুশন অ্যান্ড এভরি ওয়ান স্টুড বাই। এবং সেখানে কোনো রকম ডিভিশন কোনো কিছু ছিল না। যেমন টিকিটের ব্যাপার বলি, টিকিট আপনি জানেন, যতই আপনার চেষ্টা করেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হোল্ড ইট, কিন্তু আমরা হোল্ড করেছিলাম কোনো প্রেশারে, কোনো কিছুতে আমরা কিন্তু ইয়ে করি না। অ্যান্ড এভরি ওয়ান সাপোর্টেড ইট ইন দ্য এই প্লেয়ার সিলেকশনের ব্যাপারেও প্রেশার তো আসেই এখান থেকে ওখান থেকে। আর ইটস এ ভেরি স্মল সোসাইটি, আমি 10 জনকে চিনি, আরেকজন 10 জনকে চিনে, নানা রকম আসে। কিন্তু আমাদের কথা ছিল, ইট ইজ আওয়ার ন্যাশনাল প্রেস্টিজ, উই হ্যাভ টু সিলেক্ট দ্য বেস্ট, অ্যান্ড উই এন্ডেড আপ আই থিঙ্ক সিলেক্টিং দ্য বেস্ট। এবং তখনকার পত্রপত্রিকা যদি দেখেন, আপনার দেখবেন কোনো সিলেকশন নিয়ে কিন্তু কোনো কথা তখন ওঠেনি। আপনি এই দিক থেকে নিজেকে কি একটু সৌভাগ্যবান মনে করেন যে ইউ গট এ টিম ইনফ্যাক্ট? না না, আমি তো সৌভাগ্যবান সাংঘাতিকভাবে। আমি নিজেও, আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন আমার নিজের কাছেই অনেক সময় প্রশ্ন করতাম, উইল আই বি এবল টু ডেলিভার, বিকজ ইটস এ টোটালি নিউ একটা জিনিস। আর স্পোর্টস অর্গানাইজার কিন্তু লোকে বাইরে থেকে মনে করে খেলাধুলার অর্গানাইজার ও আর কি, কিন্তু খেলাধুলার অর্গানাইজার হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ এখানে আপনি একটা জায়গায় বসে কতগুলো পলিসি অপশন করছেন অ্যাজ এ মিনিস্টার, যেমন আমরা করি, সেখানে কিন্তু ইটস মাচ ইজিয়ার। আই নো এভরি ওয়ান ইজ দেয়ার টু সাপোর্ট, দ্য পেপারস আর রেডি, সেখান থেকে। কিন্তু যখন স্পোর্টস অর্গানাইজার, তখন ইটস ইউ আর ডিলিং উইথ হিউজ অ্যামাউন্ট অফ পিপল, যে লোকদের, এবং এভরিওয়ান কামিং টুগেদার, সেই বন্ডেজ এবং সেটাকে ইন্সপায়ার করা। আর সবচেয়ে বড় জিনিস আমি বলি, আমাদের যেটা অ্যাচিভমেন্ট, নট
ইন টার্মস অফ রেজাল্টস অর ইন টার্মস অফ কি করেছে, কিন্তু ক্রিকেটকে পপুলারাইজ করা হয়েছিল। ক্রিকেট পপুলার এবং এর সূত্র ধরেই কি এর পরবর্তীতে 89-এ আরও একটা টুর্নামেন্ট ঠিক না হলো, একটা প্রদর্শনী ম্যাচ দুটো, আজহারউদ্দিন একাদশ, ইমরান খান একাদশ, এই কাজটা কতটা কঠিন ছিল সৈয়দ আশরাফুল হক? ঠিক অতটা কঠিন ছিল না। না, ইন্ডিয়া পাকিস্তান কঠিন সেই কারণে, ইন্ডিয়া পাকিস্তান বিকজ এবং ইমরান খান আবার ফিরে আসলেন। হ্যাঁ, ইমরান খান আবার ফিরে আসেন। আমাদের একটা সাপোর্ট ছিল, যে আমাদের ওর নাম জানি উমর কুরেশি সাহেব, যে পাকিস্তানের যে কমেন্টেটর ছিল, হি হ্যাড হেল্পড আস এ লট। এবং আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল উইথ ইমরান। ইট ওয়াজ ইজি ফর আস টু কনভিন্স ইমরান যে আসো সেই। কিন্তু ইন্ডিয়ার দিক থেকে না, আপনি কি এসিসিতে ছিলেন সেই কারণে আর একটু সহজ ছিল। হ্যাঁ, ইট ওয়াজ ইজিয়ার। ওর ইনভলভমেন্ট ইন এসএসসি হেল্পড আস ট্রেমেন্ডাসলি। আমি বলবো যে ওর ইনভলভমেন্ট ইন এসএসসি, আর ওর যেটা তান্নার যেমন উইদিন দ্য কান্ট্রি হি হ্যাড লট অফ নেটওয়ার্ক এবং ইট হেল্পড আস। আর ওর যেটা ছিল এবং যেখানে উই সাকসিডেড ইজ হিজ এক্সটার্নাল কন্ট্যাক্টস, স্পেশালি বোথ ইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। এখনো মানুষ বলে যে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মাঝখানে একটা ব্রিজ বা সেতু হিসেবে সৈয়দ আশরাফুল হক অনেক কাজ করেছেন। সেটা 99 এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ বলুন বা পরবর্তীতে ইন্ডিয়া পাকিস্তান বায়োল্যাটারাল সিরিজ বলুন, এই জায়গার কাজগুলো করাটা আপনার জন্য নিশ্চয়ই খুব ইজিয়ার ছিল না, মানে মানুষ যেভাবেই বলুক সেটা। না, ইজিয়ার ছিল না, বাট এটা অসম্ভব কিছু ছিল না। আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। আমাকে যখন বলা হয়েছিল ফ্রম ইন্ডিয়া, অনেক সময় অ্যাপ্রোচ করা হয়েছিল ফ্রম পাকিস্তান টু টক টু দ্য ইন্ডিয়ানস, অর ফ্রম ইন্ডিয়া টু টক টু দ্য পাকিস্তানিজ, আমার পক্ষে হয়েছিল ইট ওয়াজ মাচ ইজিয়ার ফর মি। আমার জন্য এটা খুব ইজি ছিল, কারণ আমি একটা থার্ড পার্সন। আমি ওদের দুজনের সাথে কোনো ওভাবে সম্পর্কিত ছিলাম না। অ্যাজ এ থার্ড পার্সন টু গো অ্যান্ড সে যে আপনি ওটা কনভিন্স করা ওয়াজ ভেরি ইজি। যেমনি 1992 যখন ওয়ার্ল্ড কাপ বিডিংটা করা হয়, সাবকন্টিনেন্টের জন্য, 97-এ খেলা, 96-এ খেলার জন্য, কারণ বিডিংটার প্রসেসে যে আই ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন ইট। তখন যে ওই ইন্ডিয়া পাকিস্তানকে একত্রে করে টু এগ্রি অন দি বিডিং টার্মস, এটাও কিন্তু একটা দায়িত্ব ছিল, উইচ উই সাকসিডেড। আমরা সবাই মিলে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা, ওর ভিতরে আমি দালাল হিসাবে ছিলাম, যাই বলেন। বাট আমরা আপনাকে ওই হিসেবে দেখতে চাই না বা বলতে চাই না। গুড নেগোশিয়েটর, আপনি ভেরি ভালো লবিস্ট বলা যেতে পারে ওই অর্থে। সে তার সাকসেসটার মেইন রিজন ছিল হিজ পার্সোনাল রিলেশনশিপ উইথ পিপল ইন ক্রিকেট ওয়ার্ল্ডের যেসব লোকগুলো তখন দে ওয়ার প্লেয়িং রোল, ভেরি স্ট্রং রোল, তাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই একটা বড় ভূমিকা, এবং যে জন্য তাকে সিও করা হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। আচ্ছা, আমি আর একটা বিরতি নিচ্ছি এবং ফিরে এসে আবার অবশ্যই কথা বলবো। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছি আরও একটা বিরতি এবং ফিরে এসে আরও কথা শুনবো আমরা আজকের দুই অতিথির কাছ থেকে। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত স্পোর্টস উইকেন্ডে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের পুরনো দিনের ইতিহাস নিয়ে। সৈয়দ আশরাফুল হক, এই যে পার্সোনাল রিলেশন, একসময় ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মুখ বলতে আপনাকে বলা হতো, বোঝানো হতো অন্তত সাংগঠনিক দিক থেকে, আজকের বাংলাদেশ না, আমি বলছি অনেক পুরনো বাংলাদেশের কথা। সেই জায়গায় একই কথা বলা হতো যে মিস্টার ডালমিয়ার ডান হাত বা হাত, দুই হাত হিসেবে এক হাত আপনি আর এক হাত আসিফ ইকবাল। এটাও একটা কারণ ছিল হয়তো। কিন্তু আপনি কি একটা সময় বিব্রত হয়েছিলেন কিনা? একটা গ্রুপ ছবি আমাদের হাতে নেই এখনো, যদি যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা হলো, মিস্টার ডালমিয়া পেছনে দাঁড়িয়ে আপনি সামনের চেয়ারে বসা, একদম শুরুতে। ওটা হলো শুরুতে, যে দ্য ডেট ওয়াজ ফর্মড আর কি, 17 তারিখে না 19 তারিখে সেপ্টেম্বর মাসের 1983-তে সেপ্টেম্বর। তখন আমাকে অ্যাকচুয়ালি সিন্স আই ওয়াজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ, তাই জন্য আমাকে বসতে বলা হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2, ওই মিটিংয়েই আমাকে ইলেক্ট করা হয় অ্যাজ জয়েন্ট সেক্রেটারি, তাই জন্য আমি বসছিলাম। ডালমিয়া সাহেব ওয়াজ জাস্ট দেন এ অর্ডিনারি মেম্বার অফ দি ইন্ডিয়ান বোর্ড, যদিও তখনও ডালমিয়া সাহেব ইজ টু প্লে দ্য বিগেস্ট রোল আর কি। আমাদের যে কনস্টিটিউশনটা বানানো হয়েছিল এসিসির, সিঙ্গেল হ্যান্ডেডলি মেড বাই মিস্টার ডালমিয়া।
এক অর্থে বলা যায় ওটা ডালমিয়া সাহেবের ব্রেন চাইল্ড হিসাবে ওইটা ছিল আর কি। এবং সেই ওই মিটিংও যে প্রত্যেক প্যারাগ্রাফ পড়ায় উনি পড়তেন এবং উনি ওটার ব্যাখ্যাটা দিত আর কি, উইচ ওয়াজ অ্যাকসেপ্টেড বাই এভরিবডি আর কি, যদিও দেয়ার ওয়াজ সাম কারেকশনস হিয়ার দেয়ার আর কি, একটু ছিল। যখন আমাদের এখানে এশিয়া কাপ হয় তখন আপনি এসিসির প্রেসিডেন্ট, আমি সেই জায়গাটাই যেতে চাচ্ছিলাম যে বাংলাদেশের পরেও এসিসির প্রেসিডেন্ট অনেকে হয়েছেন, ওটাও আপনার জন্য কি একটা প্রাউড বা গর্বের ব্যাপার না যে এশিয়ান ক্রিকেট বাংলাদেশ তখনও টেস্টের স্ট্যাটাস পায়নি, ওয়ানডে স্ট্যাটাস পায়নি, কিন্তু আপনি এশিয়ান ক্রিকেটের শীর্ষ পদে? দেখেন, একটা নিজের দেশকে যে কোনো জায়গায় আপনি যখন রিপ্রেজেন্ট করেন, এর চেয়ে বড় আনন্দের এবং গর্বের বিষয় আর কিছু হতে পারে না। সেদিক থেকে ডেফিনেটলি আমি গর্বিত। এবং আমরা তখন চেষ্টা করেছি যে এশিয়ান যে ক্রিকেটটা আছে সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যাতে এশিয়ান ক্রিকেটটাকে যাতে রাজনীতির বাইরে রাখা যায়। কারণ আমাদের এখানে হিস্টোরিক্যাল রিজনসে অল দ্য কান্ট্রিজ হ্যাভ সাম প্রবলেম। আজকে ধরেন বাংলাদেশের সাথে ভারতের মোরলেস সব কিছুই সেটেলড হয়ে গেছে। আমাদের যেসব সমস্যা ছিল তখন অনেকগুলো সমস্যা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। সেই হিসাবে সেখানে সম্পর্ক ছিল, পাকিস্তান ইন্ডিয়ার একটা সম্পর্ক অসুবিধা ছিল, শ্রীলঙ্কা এবং ভারতের সম্পর্কের সমস্যা ছিল। তাহলে আপনি দেখেন চারোটা দেশের মধ্যে কিন্তু রাজনৈতিক সমস্যা ছিল, কিন্তু এই একটা জায়গায় আমরা চেষ্টা করতাম যাতে ওই রাজনৈতিক সমস্যাগুলো যাতে আমাদের খেলার মাঠে না আসে এবং আমাদের খেলার যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যেন এফেক্টেড না হয়। এবং আই থিঙ্ক উই সাকসিডেড ইন দ্যাট। আপনি অবশ্যই সফল না হলে আজকে বাংলাদেশ এই অবস্থায় আমরা হয়তো দেখতাম না, ক্রিকেটের অন্য চেহারা হতে পারত। সৈয়দ আশরাফুল হক, আরও একটা ব্যাপার, ধরুন ওটা যদি প্রথম স্টেপ হয়, পরবর্তী স্টেপগুলো বাংলাদেশের পরে এশিয়া কাপ হলো, আয়োজক হলো, টি-20 ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ এককভাবে আয়োজন করা, বিশ্বকাপের যৌথ আয়োজক, সবচেয়ে বড় পরীক্ষা ছিল কি নয় যে 9টা টেস্ট প্লেয়িং কান্ট্রিকে নিয়ে 98-এ একই মাঠে নকআউট বিশ্বকাপ বা মিনি বিশ্বকাপ যেভাবেই দেখি এটা আয়োজন করা? অ্যাবসলিউটলি ওটা আয়োজন তো মাঝখানে বন্ধ হয়ে গেছিল, বিকজ আমাদের এখানে ভয়াবহ ফ্লাড হয়েছিল। ফ্লাডের পরে ইট ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম আস। বাট যেহেতু আমাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল ইন দ্য ইন্ডিয়ান প্রেস অ্যান্ড অল দ্যাট, ইন্ডিয়ান প্রেসে বেশিরভাগ, তারা এটাকে একটা অন্যরকম একটা দিয়েছিল, একটা শেপ দিয়েছিল যে আমাদের বাংলাদেশে। পানি সম্পদ মন্ত্রী আছেন বলে কথাটা বলি, আমি যদি ভুল না করি তখন আনন্দবাজার থেকে আজকাল থেকে একটা হেডলাইনই হয়েছিল যে যখন দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটলো, গঙ্গার পানি চুক্তি হচ্ছে, সেই সময় কেন ডালমিয়া সাহেব ঢাকার টুর্নামেন্ট ইডেনে নিয়ে যেতে চান। এর পেছনে অবশ্য উনি পরবর্তীতে অন্য ব্যাখ্যাও দিয়েছিলেন, ওখানে হেডলাইন কারণ দাদাগিরি করেন না, এবং সেখানে মিস্টার জ্যোতি বসুর কোড ব্যবহার করা হচ্ছিল, যে তিনিও বলেছিলেন যে কেন এটা হচ্ছে। তো ওই জায়গাটায় যদি আপনি দেখেন যে ইতিহাসটা একটু অন্যরকম, যে ডালমিয়া সাহেব মরে গেছেন, তারপর আমার বলতেই হচ্ছে পরবর্তীতে 99-এ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের সময় উনি কিন্তু বলছিলেন যে হ্যাঁ আমি এটা বলেছিলাম, তার পেছনে কারণ অন্য। সেইটাই ক্রিকেট ডিপ্লোম্যাসি, যে এই ম্যাচটা তখন WHO যে রিপোর্ট দিয়েছিল ফ্লাডের কথা, যে 1 লক্ষ লোক মানুষ মারা যেতে পারে, তাহলে অস্ট্রেলিয়া বলছিল যে মেলবোর্ন রেডি, সাউথ আফ্রিকা বলছে জোবার্গ রেডি, উনি বলছেন না ঢাকায় না হলে কলকাতায়। তার মানে বলের শেষ মুহূর্ত পর্যন্ত উনি চোখ রেখেছিলেন যে ঢাকার থেকে কলকাতায় শিফট করতে সময় কম লাগবে, যাতে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা আয়োজক হয় না। এটা কি ডিপ্লোমেসি নয়? নিশ্চয়ই। বাট ওর ভিতরে ওর থেকে বড় ডিপ্লোমেসি হয়তো হয়েছিল আমাদের, বিকজ উই ওয়্যার ডিপ্লোম্যাটিক কু হয়ে ওখানে হয়েছিল, দ্যাট উই হ্যাড কনভিন্সড, যে যোগুদাকে তো পরে কনভিন্স করেছিলাম, বাট ওর আগে উই হ্যাড কনভিন্স দ্য ইন্ডিয়ান প্রেস যে আমাদের থেকে এটা না হচ্ছে, দিস ইজ অ্যান অবিচার, এটা আমাদের অ্যান্ড বিলিভ মি, আমরা যে টাকা পয়সা খরচ করেছিলাম ওটার আয়োজনে, ইফ উই ডিড নট হ্যাভ ইট, আমরা যদি ওখানে না হতো 1980 যদি না হতো বাংলাদেশ, ওটা উই উড হ্যাভ গন ব্যাংকরাপ্ট অ্যাবসলিউটলি। ক্রিকেট বোর্ড আর থাকতো না, ক্রিকেট খেলা আর কোনোদিন হতো না। একই সঙ্গে ওটা না হলে আজকে বাংলাদেশ টেস্টও খেলতো না বা অন্য কিছু। অ্যাবসলিউটলি টার্নিং পয়েন্ট। আর সবচেয়ে বড় জিনিস, আমি যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারে এবং এত বড় ফ্লাডের পরে
হ্যাঁ একটা লোকও মারা যায়নি এবং ওই রকম লোক তো মারা যায়নি, তারপর ওরকম একটা টুর্নামেন্ট করা একটা মাঠে, নটা টেস্ট প্লেয়িং কান্ট্রিকে একটা হোটেলে রেখে এই যে কাজটা করা, সেইটাই বাংলাদেশের মানুষ এই জিনিসটা কিন্তু করতে পারে। অ্যান্ড দিস ইজ ওয়্যার উই হ্যাভ আমাদের যে ফিউচার। আমাদের অনেক সমস্যা আছে, অনেক কিছুই আছে, কিন্তু সেই সমস্যাগুলো অতিক্রম করার সাহস, ধৈর্য এবং এবিলিটি আমাদের আছে বলে আমি মনে করি। এবং ওই একটা ঘটনাই, ইটস এ ভেরি স্মল ওয়ান, ইটস এ ভেরি স্মল ওয়ান, ভেরি সিগনিফিকেন্ট। একটা জিনিস হচ্ছে যে ক্রিকেট কুড কন্টিনিউ, যেটা ও বলছে যে ক্রিকেট বোর্ড উড হ্যাভ বিকাম ব্যাংক্রাপ্ট, হুইচ ইজ ট্রু। ক্রিকেট বোর্ড ব্যাংক্রাপ্ট হতো এবং আমাদের যে একটা উদ্দীপনা শুরু হয়েছিল সেটা স্তীমিত হয়ে যেত, সেটা হয়নি। এবং আমাদের দেশ প্রমাণ করেছে, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এত লোক মারা যাবে, একটা লোক মারা যায়নি। এবং সেই প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন এত বড় একটা টুর্নামেন্ট করেছে এবং সফল আয়োজন ছিল। আমরা আরও একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, স্পোর্টস উইকেন্ডে খুব তাড়াতাড়ি ফিরছি। স্পোর্টস উইকেন্ডে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট সাংগঠনিক দক্ষতা নিয়ে। মিস্টার মাহমুদ বললেন যে বাংলাদেশ পারে, সেটা প্রথম বোধহয় বোর্ড প্রমাণ করেছিল যে আমরা পারি আয়োজক হিসাবে, দেন এখন হয়তো বাংলাদেশের ক্রিকেটাররা প্রমাণ করছেন তারা পারে। আপনি কিভাবে দেখেন? আপনার দুটো ভূমিকাই আছে, আপনি ক্রিকেটার, আপনি ক্রিকেট সংগঠক। আমাদের ভাগ্য যে উই হ্যাভ এ ভেরি গুড টিম এখন। আমাদের প্লেয়াররা অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে কোনো টিমে খেলতে পারে অনেকগুলো প্লেয়ার। এবং আমাদের যে ক্রমশ যে উন্নতি হয়েছে আয়োজনের ব্যাপারে, ধরেন এই আনিস ভাইকে দিয়ে যদি আমরা স্টার্ট করি কিংবা ওর আগে থেকে, তারপরে যে পিরিয়ডিক্যালি যে আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন আমাদের আই থিঙ্ক সংগঠক হ্যাজ কাম অফ এজ আর কি, এখন দে হ্যাভ গ্রোন আপ। এখন আমাদের দক্ষতা সব দিকে। মিস্টার মাহমুদ, আপনি কি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট ফলো করেন বলেছেন, সবই আছে, আয়োজক, এখন আমরা হয়তো এককভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য মাঠ বেশি দরকার হবে, কিন্তু সাংগঠনিক দক্ষতাটা কি দেখছেন আমাদের বিশেষ করে ক্রিকেটে? না, সাংগঠনিক দক্ষতা ডেফিনেটলি আছে। এবং বিশ্বকাপের ব্যাপারে তো গতবার ধরেন উই ওয়ার পার্ট অফ ইট, যদি আমাদের এখানে অত বেশি খেলা হয়নি, বাট গোটা টেক ম্যাচ হয়েছে, কয়েকটা আরেক ম্যাচ হয়েছে। আমাদের যে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমাদের অবকাঠামো দিকে যদি থাকে, আমাদের সংগঠকরা পারবে, আমাদের প্লেয়াররা পারবে। আমাদের মেইন প্রবলেম হচ্ছে অবকাঠামো। খালি স্টেডিয়াম, হয়তো যদি কেবল স্টেডিয়াম হতো তাহলে হয়তো আমরা স্টেডিয়ামগুলো বানিয়ে দিতে পারতাম। এবং আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খেলাধুলার ব্যাপারে সাংঘাতিকভাবে ইন্টারেস্টেড, এবং তিনি যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেটা চিন্তা করা যায় না। এবং উনি ব্যক্তিগতভাবে খেলাধুলার ব্যাপারে উনি সাংঘাতিক ইন্টারেস্ট নেন, এবং যারা খেলোয়াড় তাদেরকে ব্যক্তিগতভাবে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ রাখেন এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন, তারা যেন রাইট ইয়েতে যেতে পারে, সেগুলো সব কিছু আছে। কিন্তু এবং এই স্টেডিয়ামগুলো করা যেত, কিন্তু কেবল স্টেডিয়াম দিয়ে তো একটা খেলা হবে না, ওখানে হোটেল লাগবে, ওখানে আপনার কমিউনিকেশনসের ব্যবস্থা লাগবে। তো এগুলো, তবে আমি মনে করি যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, ইন অ্যানাদার 10 years, ম্যাক্সিমাম 10 years উইল বি এবল টু ডু ইট। আমরা আমাদের দেশে এটা করতে পারবো। এবং আমি আমার মানে কথা শেষ করার আগে একটা খালি কথা বলতে চাই, আমাদের যারা ক্রিকেটার আছেন বর্তমানে যারা খেলছে, আমি তাদেরকে বলবো যে বাংলাদেশের পরিচিতি আজকে যেটা বহির্বিশ্বে হচ্ছে, অনেকটা ক্রিকেটের মাধ্যমে, থ্রু ক্রিকেট বলা যেতে পারে। এবং যারা সংগঠক তাদেরকে সকলকে আমি অভিনন্দন জানাই যে তারা আজকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসছে যেখানে সকলেই স্বীকার করছে যে বাংলাদেশ ইজ দ্য ফিউচার। সো দর্শকগুলোক, আপনার কি মনে হয় বাংলাদেশ ইজ দ্য ফিউচার? অ্যাবসলিউটলি। আমার যেটা মনে হয়, আমরা হয়তো অতি শিগগিরই না হলেও ধরেন কয়েক বছরের ভিতরে উই শুড বিকাম দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ইন ওয়ান ডে
ওয়ান-ডে ক্রিকেট, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমাদের টেস্ট ম্যাচে হয়তো একটু আরও সময় লাগবে টু কাম আপ টু দ্যাট লেভেল, বাট আমি অনেক আশাবাদী। অ্যান্ড আনিস ভাই যা বললেন, বাঙালিরা সবই করতে পারে, পারবো, আমরা নিশ্চয়ই পারবো। আমরা পারবো, সেটা আশাবাদের ব্যাপার। কিন্তু আপনার কি কোনো হতাশা আছে ক্রিকেটকে ঘিরে কখনো, বা কোনো ইয়েতে? ধরুন আপনার অধ্যায়টা সফল এবং সাফল্যের সঙ্গে শেষ হলো, কিন্তু এমনি কখনো কি পীড়া দেয় ক্রিকেটীয় কোনো ঘটনা আপনাকে? ক্রিকেটের ঘটনা একটা পীড়া দেয়, সেটা অবশ্য অনেক আগে। দ্যাট ওয়াজ ব্যাক ইন 79-80 আমার মনে হয়, যে অনেক সময় চিরঙের একটা ঘটনা ঘটেছিল, যে পাকিস্তান টিম এসেছিল, ডিসি অফ চিরগং। আমি তার পাশে দাঁড়িয়েছিলাম যখন ওই এই ট্যুরের প্রতিবাদে, পাকিস্তানিদের প্রতিবাদে। আমার কথা হচ্ছে যে আমরা প্রতিবাদ করব, কিন্তু সেই প্রতিবাদ কখনোই প্রতিবাদ হওয়া উচিত না। সেটা আমরা রাজনীতির ক্ষেত্রে বলেন, অন্যান্য প্রতিবাদের ক্ষেত্রে বলেন, সেটা হওয়া উচিত না। আমার পাশে দাঁড়ানো ছিলাম এবং সেই পাথরটা এসে পড়ে। সে একটা ইনোসেন্ট লোক, ডিসি অফ চিরগং, তার মাথা ফেটে যায়। ইনফ্যাক্ট দেন আই পিকড হিম আপ, হসপিটালাইজড করতে, এবং না, আমাকে ওই গাড়ি নিয়ে বের হওয়া যে কি জিনিস ছিল আপনি চিন্তা করতে পারবেন না। I was always all surrounded, and that I always remember. আপনি হয়তো মনে রাখবেন, কিন্তু আমরাও চাই না এরকম ঘটনা মনে রাখার মতো থাকুক, অন্য জিনিস আসুক আমাদের। আপনি মিডিয়ার কথা বলছিলেন বারবার, যে মিডিয়া অনেক হেল্প করেছে। সেই সময় মিডিয়া, বাংলাদেশের মিডিয়ার সংখ্যা কম ছিল, বহির্বিশ্বে মিডিয়া ছড়াছড়ি ছিল। আজকে মিডিয়ার রোল ক্রিকেটে কি? আমি এখানেই শেষ করতে চাইবো আপনার কাছ থেকে। আজকে আমি ঠিক জানি না। ধরেন আমরা যখন খেলতাম, কিংবা আমরা যখন সংগঠক ছিলাম, মিডিয়ার লোকরা, বেশিরভাগ মিডিয়ার লোকরাই কিন্তু তারাও খেলার সাথে জড়িত ছিল। বাট আজকাল আমি ঠিক জানি না যে বাংলাদেশে কয়জন জড়িত, কয়জন না। ইভেন তখন বিশ্ব মিডিয়াতে পিটার রোবাক ছিল, প্লেড ক্রিকেট ফর ইংল্যান্ড। এখন যারা লেখে টেকে অল অফ দেম, বাট মেইন জার্নালিজম যারা করে এখন, তারা যে কতটুক দক্ষ ইন ক্রিকেট, আই হ্যাভ নো আইডিয়াস। বাট অ্যাপারেন্টলি তো মনে হয় ভালোই, বিকজ যা প্রচার হচ্ছে খবরের কাগজে কিংবা টেলিভিশনে, সেই সবই তো ভালো হচ্ছে। আমি একেবারে শেষ মুহূর্তে বলতে পারেন যে ডেথ ওভারে আমি শেষ বলটাই যদি আপনার কাছে যাই, যে আপনার মিডিয়া সম্পর্কে ধারণা কি, অন্তত স্পোর্টসে বা ক্রিকেট মিডিয়া যেটুকু খোঁজ পান? মিডিয়াতে যেমন আমাদের সময় লেট 80s যেটা ছিল, যারা অনেক ক্রিকেটাররা কিন্তু টার্ন ইনটু স্পোর্টস রাইটার, মানে স্পোর্টস রিপোর্টার। যেই জিনিসটা কিন্তু এখন দেখা যাচ্ছে কম, আছেন দু একজন আছেন, বাট ওরকম প্রমিনেন্সে ওনারা আসছেন না এই জিনিসটা। তবে অন দ্য হোল আমি বলবো যে মিডিয়া স্পোর্টসের ব্যাপারে আমি দেখি মিডিয়া ইজ অলওয়েজ গুড, এবং এই সাপোর্টটা পাওয়া যাবে। কারণ মিডিয়া একটা জিনিস বোঝে, সেটা হচ্ছে যে মানুষ কি চায়। মানুষ খেলাধুলা চায়। আমাদের দেশের মানুষ কিন্তু খেলাধুলা অসম্ভব পছন্দ করে। ক্রিকেট ডেফিনেটলি ইজ দ্য মোস্ট পপুলার, কিন্তু অন্যান্য খেলাধুলার ব্যাপারেও কিন্তু মানুষের ইচ্ছা আছে দেখার এবং খেলার। এবং সেখানে যেহেতু মিডিয়া জানে এটা একটা পপুলার জিনিস, সেজন্য মিডিয়া ইজ অলওয়েজ ভেরি নাইস টু দ্য স্পোর্টস ওয়ার্ল্ড। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্পোর্টস উইকেন্ডের পক্ষ থেকে, আমাদের সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরও কৃতজ্ঞতা যে এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।